মার্বেলের ফেজ 1, ফেজ 2 এবং ফেজ 3 এর সবথেকে শক্তিশালী ক্যারেক্টারদেরকে জেনে নেওয়ার পর আজ আমরা কথা বলবো ফেজ 4 এর সবথেকে শক্তিশালী ক্যারেক্টারদের সম্বন্ধে। অর্থাৎ আজকের এই ভিডিওতে আমরা মার্বেলের ফেজ 4 এ দেখানো যেই সমস্ত ক্যারেক্টারগুলোকে দেখানো হয়েছে তার মধ্যে সবথেকে শক্তিশালী 15টি ক্যারেক্টারের সম্বন্ধে আমরা কথা বলবো, এবং এই ভিডিওর মধ্যে ওই সমস্ত ক্যারেক্টারের পাওয়ার এবং এবিলিটির ভিত্তিতে আমরা এই র্যাঙ্কিং ভিডিওকে বানিয়েছি বন্ধুরা। তাই এই ভিডিওটা অনেকটাই বেশি পরিমাণে ইন্টারেস্টিং হবে, তাই এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। বন্ধুরা, ভিডিওটাকে শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিই যে আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না। বন্ধুরা, ভিডিওটাকে শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিই যে আমরা এই ভিডিওর মধ্যে সেই সমস্ত ক্যারেক্টারগুলোকে নিয়েছি যাদেরকে আমরা মার্বেল সিনেম্যাটিক ইউনিভার্সের ফেজ 4 এর মধ্যে দেখতে পেয়েছিলাম, এবং এই ভিডিওর মধ্যে আমরা এই সমস্ত ক্যারেক্টারের ফেজ 4 এর পাওয়ার এবং এবিলিটির ভিত্তিতে এই ভিডিওটিকে বানানো হয়েছে। নাম্বার 15, আমেরিকা চ্যাভেস। আমেরিকা চ্যাভেস এমসিইউর ফেজ 4 এ দেখানো সবথেকে শক্তিশালী ক্যারেক্টারদের মধ্যে একজন, যাকে আমরা সবথেকে প্রথমে দেখতে পেয়েছিলাম ডক্টর স্ট্রেঞ্জ মাল্টিভার্স অফ ম্যাডনেস এর মধ্যে। আমেরিকা চ্যাভেস এমন একটি বিং যে ইউটোপিয়ান টাইমলাইন থেকে বিলং করে, এবং যদি এই ক্যারেক্টারের পাওয়ারের কথা বলা হয়ে থাকে তাহলে সাধারণ মানুষের থেকে আমেরিকা চ্যাভেস অনেকটাই বেশি পরিমাণে শক্তিশালী হয়ে থাকে। কিন্তু এসব ছাড়াও এর কাছে এতটাই অসাধারণ পাওয়ার রয়েছে যার দ্বারা সে খুবই বেশি পরিমাণে শক্তিশালী হয়ে যায়, এবং এর কাছে এমন পাওয়ার রয়েছে যার দ্বারা সে যে কোনো খালি জায়গায় একটি মুক্কা মেরেই যে কোনো ডাইমেনশনের পোর্টালকে খুলতে পেরে যায়, এবং এই পোর্টালের দ্বারা আমেরিকা চ্যাভেস যে কোনো জায়গায় চলে যেতে পারে। সেটি কোনো ইউনিভার্সে ট্রাভেল করা হোক বা কোনো একটি ইউনিভার্স থেকে আরেকটি ইউনিভার্সে যাওয়া হোক, সে মাল্টিভার্সের যে কোনো জায়গাতেই চলে যেতে পারে। এবং এরই এক্সট্রা ডাইমেনশনাল এনার্জির জন্য আমেরিকান চ্যাভেস এতটা বেশি পরিমাণে শক্তিশালী। নাম্বার 14, নেমর। নেমর অর্থাৎ দ্য নেমর অফ সাবমেরন এমসিইউর ফেজ 4 এর মধ্যে সবথেকে প্রথমে সামনে এসেছিল ওয়াকান্ডা ফরএভারের মধ্যে। মার্বেলের অনুসারে নেমর ওসিয়ানের মধ্যে থাকা কিংডম তালুকাতের রাজা, যেটি তালুকাতের সাথে সাথে পুরো সমুদ্রের মধ্যে রাজ করে থাকে। এবার নেমরের পাওয়ারকে জেনে নেওয়া যাক। নেমর ফিজিক্যালি এতটাই বেশি পরিমাণে শক্তিশালী যার ফলে নেমর যদি নিজের ফুল স্ট্রেংথে চলে আসে তখন সে হালকের স্ট্রেংথের বরাবরই করতে পারে। এসব ছাড়াও নেমরের বাকি এবিলিটি গুলো অত্যন্ত অসাধারণ হয়ে থাকে, অর্থাৎ নেমর অনেকটাই বেশি পরিমাণে ডিউরেবল, খুবই বেশি ফাস্ট, এজাইল, এবং তার রিফ্লেক্সও অনেকটাই অসাধারণ হয়ে থাকে। এসব ছাড়াও নেমর উড়তেও পারে, সেটিও তার পায়ে থাকা ডানার জন্য। এসব ছাড়াও নেমর আন্ডার ওয়াটারের মধ্যে টেলিপ্যাথিককে ব্যবহার করতে পারে, সেই মনস্টারের সাথে কথা বলতে পারে, এবং ওই সমস্ত মনস্টার গুলোকে তার আর্মি হিসাবে কাজও করাতে পারে। নাম্বার 13, শ্যাংচি। শ্যাংচিকে আমরা সবথেকে প্রথম দেখতে পেয়েছিলাম শ্যাংচি অ্যান্ড দ্য লেজেন্ড অফ 10 রিংস এর মধ্যে, যেখান থেকে আমরা জানতে পারি এমসিইউর সবথেকে এক্সপার্ট ফাইটারদের মধ্যে একজন হলো শ্যাংচি। যদি শ্যাংচির পাওয়ারের সম্বন্ধে কথা বলা হয় তাহলে শ্যাংচির কাছে কোনো ধরনের পাওয়ার নেই, কিন্তু শ্যাংচি ফিজিক্যালি এতটাই স্ট্রং যে তাই তার মতো স্ট্রেংথ এবং ডিউরেবিলিটি কোনো প্রকার মানুষের কাছেই থাকে না। এসব ছাড়াও শ্যাংচি মার্শাল আর্টে খুবই বেশি পরিমাণে পারদর্শী, এবং সে সমস্ত ধরনের ফাইটিং টেকনিককেও জানে, এবং সে মার্বেলের মধ্যে যে কোনো ক্যারেক্টারের সাথে হ্যান্ড টু হ্যান্ড ব্যাটেল করতেও পারে। কিন্তু শ্যাংচিকে যে জিনিসটি সব থেকে বেশি পাওয়ারফুল বানিয়ে দেয় সেটি হলো তার 10 রিংস, এবং শ্যাংচির এই 10 রিংস মিস্টিক্যাল জাদু দিয়ে ভর্তি থাকে, এবং এই 10 রিং এর সাহায্যে শ্যাংচি ফিজিক্যালি স্ট্রং হওয়ার সাথে সাথে সে এনার্জি ব্লাস্ট প্রডিউস করতে পারে, ওয়েদার ম্যানিপুলেশন করতে পারে, এবং নিজেকে যে কোনো ধরনের অ্যাটাক থেকে বাঁচিয়ে নিতে পারে, এবং এই 10 রিং কে ব্যবহার করে সে নিজের বয়সকেও আটকে রেখে দিতে পারে, যেমনটি শ্যাংচির বাবা সু হিং হু করেছিল। তাই শ্যাংচিকে যদি 10 রিং এর সাথে দেখা হয় তাহলে সে ফিজিক্যালি হাল্কের মতো শক্তিশালী হয়ে যায়, কিন্তু শ্যাংচি কখনোই হাল্ককে হারাতে পারবে না, কারণ হাল্ক যতটা বেশি পরিমাণে লড়াই করতে থাকে সে ততটাই রেগে যায়, এবং সে যতটা বেশি পরিমাণে রেগে যায় সে আরো বেশি পরিমাণে শক্তিশালীও হয়ে যায়। নাম্বার 12, ইটারনাল অ্যান্ড ডেভিয়েন্টস। ইটারনাল এবং ডেভিয়েন্টস মার্বেলের হলো সেই পার্ট যাকে ডাইরেক্টলি সিলেস্টিয়াল বানিয়েছিল, এবং এই সমস্ত ক্যারেক্টার গুলোকে আমরা সবথেকে প্রথমে দেখতে পেয়েছিলাম ইটারনাল মুভির মধ্যে। মার্বেল কমিকের অনুসারে ইটারনাল বেসিক্যালি মানুষের একটি সুপার ফর্ম, যার ফলে ইটারনাল মানুষের মতো দেখতে হওয়ার সাথে সাথে তাদের কাছে যেই সমস্ত পাওয়ার এবং এবিলিটি গুলো রয়েছে সেগুলো অনেকটাই মানুষের মতো। কিন্তু এখানে ডিফারেন্স হলো এই যে ইটারনালের পাওয়ার এবং এবিলিটি মানুষের থেকে অনেকটাই বেশি হয়ে থাকে, যেমন সুপার হিউম্যান স্ট্রেংথ, সুপার হিউম্যান ডিউরেবিলিটি, এজিলিটি, রিফ্লেক্সেস এবং সুপার হিউম্যান স্পিড। এসব ছাড়াও ইটারনালের কাছে টেলিপ্যাথিকের পাওয়ার রয়েছে, এবং তারা ইলুশনকে কাস্ট করতে পারে, ফ্লাই করতেও পারে, এবং সে নিজেকে টেলিপোর্টও করতে পারে। এসব ছাড়াও কিছু কিছু ইটারনালের কাছে
স্পেশাল পাওয়ারও রয়েছে, যেমন মাকারি খুবই স্পিডে দৌড়াতে পারে, ইকারিস নিজের চোখের সাহায্যে লেজার ফায়ার করতে পারে এবং থেনা মেটাল ম্যানিপুলেশন করে যে কোনো জিনিসকে ক্রিয়েট করে নিতে পারে। এসব ছাড়াও ডেভিয়ান্সও ইটারনালের মতোই শক্তিশালী হয়ে থাকে, কিন্তু এখানে ডিফারেন্ট হলো এদের অ্যাপিরিয়েন্স এবং এদের নেচারের। এই কারণেই তারা ইটারনালের থেকে ডিফারেন্ট। নাম্বার 11, গ্রেট প্রোটেক্টর ড্রাগন। আপনাদের সবার মনে থাকবে যে শ্যাংচি মুভির মধ্যে আমরা খুবই একটি বড় এবং পাওয়ারফুল ড্রাগনকে দেখতে পেয়েছিলাম, যে বেসিক্যালি একটি মিস্টিক্যাল ড্রাগন ছিল এবং এই ড্রাগন টার্নো ভিলেজকে প্রোটেক্ট করে থাকতো। এবং শ্যাংচি মুভির অনুসারে টার্লোকের মানুষের কাছে যেই সমস্ত পাওয়ার এবং এবিলিটি গুলো ছিল, সেই সমস্ত পাওয়ার এবং এবিলিটি গুলোই পেয়েছিল এই ড্রাগনের কাছ থেকে। টার্লো ভিলেজের এই গ্রেট প্রোটেক্টর অর্থাৎ এই মিস্টিক্যাল ড্রাগন এমসিইউ ফেজ 4 দেখানো সব থেকে শক্তিশালী ক্যারেক্টারদের মধ্যে একজন, কিন্তু এই ড্রাগনকে খুব কম সময়ের জন্যই মুভির মধ্যে দেখা গিয়েছিল। কিন্তু এরপরও আমরা এই ড্রাগনের অনেকগুলো পাওয়ার এবং এবিলিটিকেও দেখতে পাই। এই জন্যই যদি আমরা এই ড্রাগনের পাওয়ার এবং এবিলিটির সম্বন্ধে কথা বলি, তাহলে এই মিস্টিক্যাল ড্রাগন ফিজিক্যালি অনেকটাই বেশি পরিমাণে শক্তিশালী হওয়ার সাথে সাথে বরং এই ড্রাগন উঠতে পারে এবং নিজেকে খুব তাড়াতাড়ি হিল করতে পারে, এমনকি এয়ার ম্যানিপুলেশন এবং ওয়াটারকেও ম্যানিপুলেট করতে পারে। এবং শ্যাংচি মুভির মধ্যে এই ড্রাগন এবং শ্যাংচি মিলে সোল অ্যাবজর্ব করা মনস্টারকে ডিবেট করতে পেরেছিল। নাম্বার 10, হাল্ক। এমসিইউর মধ্যে হাল্কে অনেকটাই দুর্বল মনে হতে পারে, কিন্তু এরপরেও হাল্ক এমসিইউর ফেজ 4 দেখানো সবথেকে শক্তিশালী 10টি ক্যারেক্টারদের মধ্যে একজন। হাল্ক ফিজিক্যালি মার্বেলের ফিজিক্যালি সবথেকে শক্তিশালী ক্যারেক্টারদের মধ্যে একজন, যার একটি পাঞ্চি যথেষ্ট যে কোনো জীবকে মারার জন্য। হাল্ক এতটাই বেশি পরিমাণে পাওয়ারফুল, যার ফলে এর উপরে যে কোনো ধরনের অ্যাটাক করার পরেও হাল্ককে ইনজেক্ট করা যায় না। এবং এটাই আমরা দেখতে পেয়েছিলাম এমসিইউতে দেখানো হাল্কের প্রথম মুভি দ্য ইনক্রেডিবল হাল্ক মুভির মধ্যে, যেখানে পৃথিবীর অ্যাডভান্স হাতিয়ারও হাল্ককে ইনজেক্ট পর্যন্ত করতে পারেনি। এবং যেহেতু হাল্কের পাওয়ার তার রেগে যাওয়ার কারণে আরো বেশি পরিমাণে বাড়তে থাকে, তাই যে কোনো ক্যারেক্টারের জন্য হাল্ককে হারানো অনেকটাই মুশকিল কাজ। নাম্বার 9, হারকিউলিস। আমরা এর থেকে আগে হাল্কের সম্বন্ধে কথা বলেছিলাম এবং এখানে আমি বলেছিলাম হাল্ক ফিজিক্যালি সবথেকে শক্তিশালী ক্যারেক্টারদের মধ্যে একজন, কিন্তু হারকিউলিস মার্বেলের সবথেকে ফিজিক্যালি শক্তিশালী ক্যারেক্টার এবং এর নামই হলো হারকিউলিস। হারকিউলিস হলো একজন গড থরের মতোই, এবং হারকিউলিস অলিম্পিয়াসের রাজা জিউসের ছেলে, এবং হারকিউলিস পুরো অলিম্পিয়ান গডের মধ্যেই সবথেকে শক্তিশালী শুধুমাত্র জিউসকে ছেড়ে, কারণ জিউসই একমাত্র অলিম্পিয়ান গড যে হারকিউলিসকে হারানোর দম রাখে। হারকিউলিসকে আমরা দেখতে পেয়েছিলাম থর লাভ এন্ড থান্ডার মুভির মধ্যে, যেখানে তাকে দেখানো হয়েছিল ওই মুভির পোস্ট ক্রেডিট সিনের মধ্যে। নাম্বার 8, থর। যখন আমরা মার্বেলের সবথেকে শক্তিশালী ক্যারেক্টারদের সম্বন্ধে কথা বলবো, তখন সবসময়ই থরের নাম আসবে। থর এমসিইউর ফেজ 3 মধ্যে অনেকটাই বেশি পরিমাণে পাওয়ারফুল ছিল, বেসিক্যালি অ্যাভেঞ্জার ইনফিনিটি ওয়ার মুভিতে, কারণ তখন থরের কাছে স্টর্ম ব্রেকার এসে যাওয়ার ফলে তার ফুল পোটেনশিয়াল রিলিজ হয়ে গিয়েছিল, যার ফলে সে এতটাই শক্তিশালী হয়ে গিয়েছিল যে থ্যানোসের অনেকগুলো আর্মিকে মারার সাথে সাথে যখন সে থ্যানোসের সামনে এসেছিল, তখন সে থ্যানোসের উপরেও ভারী পড়েছিল। কিন্তু তখনও যখন থ্যানোস নিজের 6টি ইনফিনিটি স্টোনকে ব্যবহার করেছিল, কিন্তু এরপরে অ্যাভেঞ্জার এন্ডগেমের মধ্যে থর কিছুটা দুর্বল হয়ে গিয়েছিল, কিন্তু থর লাভ এন্ড থান্ডার আস্তে আস্তে থর আবার নিজের আগের ফর্মে এসে গিয়েছিল। অর্থাৎ থর এখন ততটাই বেশি পরিমাণে পাওয়ারফুল যতটা পাওয়ারফুল ছিল অ্যাভেঞ্জার ইনফিনিটি ওয়ার এর মধ্যে। এমনকি থর লাভ এন্ড থান্ডার মুভির মধ্যে থর জিউসের বেপেনকে ব্যবহার করে জিউসকেই মেরে দিয়েছিল। নাম্বার 7, জিউস। এখন হয়তো আপনারা ভাবতে পারেন আমি কিছুক্ষণ আগে বলেছিলাম থর লাভ এন্ড থান্ডার মুভির মধ্যে থর অতি সহজে জিউসকে মেরে দিয়েছিল। আসলে জিউস ছিল অলিম্পিয়ান গডের রাজা, অর্থাৎ সে সমস্ত প্রকার অলিম্পিয়ান গডের থেকে শক্তিশালী হওয়ার সাথে সাথে অ্যাসগার্ডের মধ্যেও যদি শুধুমাত্র ওডিনকে ছেড়ে দেওয়া হয়, তাহলে বাকি আর কোনো প্রকার গড নেই যে জিউসকে বিট করতে পারবে। এবং মুভির মধ্যে থর জিউসকে এই জন্যই অ্যাটাক করতে পেরেছিল, কারণ জিউস ওই সময়ে সিরিয়াস মুডে ছিল না, বরং সে মজার মুডে ছিল এবং সে থরকে কোনো প্রকার ভাবেই সিরিয়াসলি নেয়নি। এবং এই জন্যই জিউস যদি থরকে সিরিয়াসলি নিত, তাহলে জিউস থরকে হারিয়ে দিতে পারত, কারণ মার্বেলের স্কাই গড জিউস কমিকের মধ্যেও থরকে হারিয়ে দিয়েছিল, সেটিও বেশি পরিমাণে এফোর্ট না লাগিয়ে। নাম্বার 6, স্কারলেট উইচ। স্কারলেট উইচ কতটা বেশি পরিমাণে পাওয়ারফুল সেটিকে আমরা অ্যাভেঞ্জার এন্ডগেমের মধ্যেও দেখতে পেয়েছিলাম, কারণ যেখানে কোনো প্রকার ক্যারেক্টার থ্যানোসের সামনেই টিকতে পারছিল না, ওই থ্যানোসেরই অবস্থা খারাপ করে দিয়েছিল স্কারলেট উইচ, সেটিও শুধুমাত্র নিজের জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে। কিন্তু আমরা যদি কথা বলি এমসিইউর ফেজ 4 এর সম্বন্ধে, তাহলে স্কারলেট উইচ আরো বেশি পরিমাণে শক্তিশালী হয়ে গিয়েছিল, কারণ সেখানে স্কারলেট উইচ ডার্ক হোল্ডের বুককেও পরে নিয়েছিল, যার ফলে সে পুরোভাবে ডার্ক ম্যাজিককেও ব্যবহার করতে শিখে গিয়েছিল। তাই ডার্ক ম্যাজিককে পেয়ে যাওয়ার পর স্কারলেট উইচ এতটাই বেশি পরিমাণে শক্তিশালী হয়ে গিয়েছিল
যার ফলে সে অন্য ইউনিভার্সের ভেরিয়েন্টকে ব্যবহার করে ওই ইউনিভার্সের ইলুমিনেটরকে মারার সাথে সাথে স্কারলেট উইচ একাই ডক্টর স্ট্রেঞ্জ এবং কামারতাজকেও হারিয়ে দিয়েছিল। তাই এমসিইউর ফেজ 4 এর অনুসারে স্কারলেট উইচ অনেকটাই বেশি পরিমাণে শক্তিশালী। নাম্বার 5, ডক্টর স্ট্রেঞ্জ। ডক্টর স্ট্রেঞ্জ আগের পৃথিবীর সর্সারার সুপ্রিম ছিল, যে খুবই বেশি পরিমাণে পাওয়ারফুল একটি ম্যাজিশিয়ান এবং মাস্টার অফ মিস্টিক্যাল আর্ট। তাই ডক্টর স্ট্রেঞ্জের মতো এতটা ভালো ম্যাজিশিয়ান পুরো পৃথিবী তো দূরের কথা, পুরো ইউনিভার্সের মধ্যেই কেউ নেই। এসব ছাড়াও এমসিইউর ফেজ 4 এর মধ্যে ডক্টর স্ট্রেঞ্জের পাওয়ার এবং এবিলিটি আগের থেকে অনেকটাই বেশি পরিমাণে বেড়ে গিয়েছে, কারণ ডক্টর স্ট্রেঞ্জ মাল্টিভার্স অফ ম্যাডনেস মুভির মধ্যে ডক্টর স্ট্রেঞ্জ ও স্কারলেট উইচের মতোই ডার্ক ম্যাজিক্যাল বুককে পড়ে নিয়েছিল। এই জন্য এখন ডক্টর স্ট্রেঞ্জের কাছেও সেই সমস্ত ধরনের পাওয়ার এবং এবিলিটি রয়েছে এবং এখন ডক্টর স্ট্রেঞ্জও ডার্ক ম্যাজিককে ব্যবহার করতে জানে। এসব ছাড়াও এখন ডক্টর স্ট্রেঞ্জের তৃতীয় চোখটি খুলে গিয়েছে এবং ডক্টর স্ট্রেঞ্জের এই তৃতীয় চোখটি এতটাই পাওয়ারফুল যে যার ফলে এই চোখের সাহায্যে ডক্টর স্ট্রেঞ্জ তার এনিমির তার সমস্ত প্রকার পাওয়ার এবং এবিলিটিকে বুঝে যেতে পারে। এমনকি পাওয়ারকে জানার সাথে সাথে সে এটিও জেনে যায় ওই এনিমিকে সে কিভাবে হারাতে পারবে, সেটি ডক্টর স্ট্রেঞ্জের অপোনেন্ট যতটাই শক্তিশালী হয়ে থাকুক না কেন। তাই এখন এমসিইউর ফেজ 4 এর অনুসারে ডক্টর স্ট্রেঞ্জ একটি গডের থেকেও বেশি পাওয়ারফুল। নাম্বার 4, সিলেস্টিয়াল। সিলেস্টিয়াল মার্বেলের সেই পাওয়ারফুল এন্টিটি যারা এমসিইউর ইউনিভার্সের মধ্যে সবকিছুকে ক্রিয়েট করেছিল। অর্থাৎ আমরা এমসিইউর মধ্যে যে কিছুকেই দেখে থাকি, যেমন প্ল্যানেট, স্টার, মুন, সান, এমনকি গ্যালাক্সি, এই সবকিছুকেই বানিয়েছিল সিলেস্টিয়াল। তাই এমসিইউর মধ্যে সিলেস্টিয়াল ক্রিয়েশন গড। এই জন্যই সিলেস্টিয়াল মানুষকে বানানোর সাথে সাথে ইটারনালকেও বানিয়েছিল। সিলেস্টিয়াল অনেকটাই বেশি পরিমাণে পাওয়ারফুল এবং বড় বিং হয়ে থাকে, যার ফলে এদের কাছে ক্রিয়েশনের পাওয়ার থাকার সাথে সাথে এমনকি সিলেস্টিয়াল অতি সহজে একটি প্ল্যানেট, ইউনিভার্স এবং গ্যালাক্সিকেও ধ্বংস করে দিতে পারে। এবং সিলেস্টিয়ালের মধ্যে অনেক সিলেস্টিয়াল আরো বেশি পরিমাণে পাওয়ারফুল হয়ে থাকে, যেমন গড হেড। নাম্বার 3, গড দ্য গড অফ বুচার। গডকে আমরা সব থেকে প্রথমে দেখতে পেয়েছিলাম এমসিইউর ফেজ 4 এ দেখানো থর লাভ এন্ড থান্ডারের মধ্যে, যে সব থেকে প্রথমে একটি এলিয়েন বিং ছিল, কিন্তু পরে গিয়ে সে পায় অল ব্ল্যাক ন্যাগ্রোসর্ড, যার ফলে সে বিলং করে নল থেকে এবং ন্যাগ্রোসর্ডকে উঠে নেওয়ার পরই গড মার্বেলের একটি শক্তিশালী গডকে মেরে দেয়। কোন একটি মর্টাল জীবের জন্য গডকে মারা কোনো সাধারণ কাজ নয়, কিন্তু গড অতি সহজেই এটিকে করে দিয়েছিল। এছাড়াও যারা মার্বেল কমিকের মধ্যে যারা গডকে জেনে থাকে তারা সবাই জানবে যে গড নিজের ন্যাগ্রোসর্ডকে ব্যবহার করে একটি সিলেস্টিয়ালের মাথাকে কাট করে দিয়েছিল। এবং যেহেতু ন্যাগ্রোসর্ড গডের কাছে রয়েছে, তাই গড অতি সহজেই একটি সিলেস্টিয়ালকে মেরে দিতে পারে। কিন্তু মার্বেলের স্টোরি লাইনের জন্য গডের ফুল পটেনশিয়ালকে দেখানোই হয়নি এবং এই জন্যই মুভি শেষে গডকে মেরে দেওয়া হয়েছিল। নাম্বার 2, হি হু রিমেন্স। হি হু রিমেন্স ক্যান অফ কনকরারের সেই ভেরিয়েন্ট যাকে আমরা সব থেকে প্রথম এমসিইউর ফেজ 4 এ দেখতে পেয়েছিলাম, সেটিও লোকি সিরিজের মধ্যে। এবার যদি আমরা এই ক্যারেক্টারটির পাওয়ারের সম্বন্ধে কথা বলি, তাহলে হিউ রিমন্সও একটি সাধারণ মানুষ ছিল, কিন্তু সেও টনি স্টার্কের মতো টেকনোলজির মধ্যে মহারত অর্জন করে নিয়েছে এবং সে নিজের মাইন্ডকে ব্যবহার করে এতটাই বেশি পরিমাণে পাওয়ারফুল হয়ে গিয়েছে, যার ফলে সে এখন এমসিইউর পুরো টাইমলাইনের মধ্যে রুল করে থাকে। অর্থাৎ এমসিইউর টাইমলাইনের মধ্যে সবকিছুই ঘটবে যেটি হিউ রিমেন্স করতে চায়। অর্থাৎ সেও টাইমের উপরে রয়েছে, অর্থাৎ তার উপরে কোনো প্রকার টাইম কাজ করে না। এবং যেহেতু তার কাছে টাইম লাইনের পুরো কন্ট্রোল রয়েছে, তাই যে কোনো ক্যারেক্টারের ফিউচার এবং ডেস্টিনি কি হবে সেটি পুরোভাবে হিউ রিমেন্স কন্ট্রোল করতে পারে। হিউ রিমেন্স পুরোভাবেই টাইম লাইনকে জানে, অর্থাৎ সে পাস্টকে জানে, প্রেজেন্টকে জানে এবং ফিউচারেও কি করবে সেটিকেও সে জানে। এবং যে ক্যারেক্টারটি টাইমলাইনের ফিউচারকে দেখতে পারে এবং টাইমলাইনকে কন্ট্রোল করতে পারে, তার থেকে পাওয়ারফুল আর কে হবে। কিন্তু এরপরেও এমসিইউর মধ্যে এমন একটি ক্যারেক্টার রয়েছে যে হিউ রিমেন্সের থেকেও পাওয়ারফুল, এবং সেই ক্যারেক্টার হলো নাম্বার 1, ইটারনিটি। ইটারনিটিকে আমরা সব থেকে প্রথম দেখতে পেয়েছিলাম থর লাভ এন্ড থান্ডার মুভির মধ্যে। ইটারনিটি খুবই বেশি পরিমাণে পাওয়ারফুল একটি অবস্ট্রাকটিভ এন্টিটি এবং সে মার্ভেলের মাল্টিভার্সের অংশ। এবং ইটারনিটি হলো একজন ইমমর্টাল এন্টিটি যার উপরে স্পেস এবং টাইম কোনো প্রকার ভাবেই কাজ করে না। এসব ছাড়াও ইটারনিটির কোনো প্রকার ফিজিক্যাল বডিও নেই এবং সে মার্ভেলের সমস্ত প্রকার ইউনিভার্সের উপরে রয়েছে। অর্থাৎ ইটারনিটি পুরো মার্ভেলের ইউনিভার্সকে নয়, বরং মার্ভেলের মাল্টিভার্সকেও ম্যানিপুলেট করতে পারে এবং সে পুরো এই মাল্টিভার্সের মধ্যে সবকিছুকেই পরিবর্তন করতে পারে। অর্থাৎ ইটারনিটির উপরে আর কেউ নেই। বন্ধুরা, এগুলোই ছিল এমসিইউর ফেজ 4 এ দেখানো সব থেকে শক্তিশালী 15টি ক্যারেক্টার। এই সমস্ত ক্যারেক্টারদের মধ্যে আপনাদের ফেভারিট ক্যারেক্টার কোনটি সেটি কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা, আজকের ভিডিওটা এতটা পর্যন্তই। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।